বসন্তের স্পর্শ পর্ব ৮। মেহু, তোর ভাবি কোথায় রে? ভাবি? কে ভাবি বলো তো? আমার তো কোনো ভাবি নেই। মেহুর উত্তরে রুদ্র চরম বিরক্তি নিয়ে তাকায়। এমনিতেই এতটা ঘুরে ফিরে এসে ক্লান্ত হয়ে গেছে, এখন ইমাকে ছাড়া এই বাড়িতে অনেক সংকোচ লাগছে। তার মধ্যে মেহের এখন ফাজলামো শুরু করেছে। মেহেরের ড্রেসে কিছু জায়গায় ময়লা লেগে আছে দেখে রুদ্র ভ্রু কুঁচকে বলে, কোথায় গিয়েছিলি তুই? চেনা নেই জানা নেই, এখানে সেখানে না বলে বের হোস কেন? আরে ভাবি সাথে ছিল তো, আর রিধিও ছিল, ও অনেক ভালো। এতক্ষণ বাহিরে খেলেছি আমরা। বুড়ি দামড়ি মেয়ে হয়ে লাফিয়েছিস তুই? লজ্জা করে না? সবাই মেয়ে ছিল এখানে, তাছাড়া আমরা তো চলেই যাব। এইটুকু তো মজা করেছি, এভাবে বলছো কেন? হয়েছে, আর অভিনয় করতে হবে না। তোর ভাবিকে বল আমি ডাকছি। কিন্তু ভাবি তো আসেনি। আসেনি মানে? মানে আমরা খেলেছি তো, আমাকে আর হৃদিকে আগে পাঠিয়ে দিয়েছে। ভাবি একটু পরে আসবে বলল। তখনই বাহির থেকে হাঁপাতে হাঁপাতে হৃদি চলে আসে, এসে বলে, আপা বাড়িতে আসে নাই? তুমি না আনতে গেলে, পাওনি ভাবিকে? না তো, আপারে তো দেখলাম না। আমি সব খুঁজা না পাইয়া ভাবছি আপা বোধহয় বাড়ি আইসা পড়ছে। এমন সময় সোহেল ইসলাম বাড়িতে আসেন। তিনি রুদ্রকে বাড়িতে রেখে আবার বাইরে গিয়েছিলেন কিছু বাজার করতে। সেখান থেকে একটা খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসেন। এসে ইমা বাড়িতে নেই শুনে চমকে যান। কি কস তুই? ইমা কই গেছে? আল্লাহ, তাড়াতাড়ি ওরে বাড়িতে আনুন লাগবো। ওই সজীব ভাই তো পলাইছে জেলখানা থাইক্যা। কে পলাইছে? সোহেল ইসলাম প্রথমে রুদ্রকে খেয়াল করেনি। বাহির থেকে মেয়ের কথা শুনেই এসে এ কথা বলছেন। রুদ্র কথা শুনে তিনি একটু থমকে গিয়ে বলেন, ওই সজীবে ইমার আগের জামাই। ওই তো নেশা করতো। আরো কয়েকটা পোলার সাথে পুলিশে খবর পাইয়া আইসা সবগুলারে ধইরা নিয়ে গেছিল। আইজি নাকি ওই একটা পুলিশের ছুরি দিয়া আঘাত কইরা পালাইছে। নিরাপত্তা কম ছিল তো তাই পারছে। রুদ্রর চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব টেনশনে পড়ে গেছে। রিধি, তোমার আপা কোথায় যেতে পারে? তোমার কি মনে হয়? আমি জানি না, আপার তো চইলে আসার কথা। ওইখানে যারা ছিল তারা বলল আপা নাকি একটু আগে বাড়িতে আসার জন্য উঠে পড়েছিল। এখনো আসলো না কেন? তাদের কথার মাঝে শেফালী বেগম এসে বলেন, ওই তোমরা আস্তে কথা কও, কেউ শুইন্না ফেললে আরো বদনাম রটবো। তার থাইকা তোমরা দাঁড়াইয়া না থাইকা বের হইয়া পড়ো, দেহ আশেপাশে কোথাও পাও কিনা। আমি মাইয়ার দুইডারে নিয়া বাড়িতে আছি। কিন্তু মেহের নিজেও ভাইয়ের সাথে যেতে চায়, তবে এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এই সময় মেহেরকে নিয়ে বের হওয়া ঠিক হবে না, তাই তাকে বুঝিয়ে বাড়িতে রেখেই রুদ্র ইমা চাচাকে নিয়ে বেরিয়ে পড়ে। রুদ্র ভাবছে নিজের এলাকায় তো ইমার হারিয়ে যাওয়ার কথা না, তবে কি কোনো বিপদ হলো? সজীব, তুমি? হ, জান আমি আইছি, শুনছি তুমি বাড়িতে আইছো, তাই তো তোরে নিতে আইছি। তোরে আমার সাথে নিয়ে যামু, তারপর দুইজনে সুখে সংসার করমু। সজীবের কথা শুনে ইমা দুই পা পিছিয়ে যায়। এ কোন বিপদে পড়লো সে? আগে জানলে সে কখনই এই পথে আসতো না। কিন্তু সজীব তো জেলে ছিল, তার তো বাইরে থাকার কথা না। তো তোমারে না পুলিশে ধরে নিয়ে গেছিল? হরে শালার পুলিশ গুলান, এত কইরা কইলাম আমার বউ আইছে গ্রামে, আমারে যাইতে দিয়ে দিল না হারামজাদা গুলা। শেষে একটা ছুরির পোঁচ দিয়ে আমি পালাই আইছি। ইমা আরো ভয় পেয়ে যায়। এই সজীব তো পুরো সাইকোদের মতো হয়ে গেছে, তার কাছে আসছে কেন? সে তো এখন আর তার বউ নয়। কি করতে চায় তারে নিয়ে? দেখ সজীব, তোমার মাথা ঠিক নাই, তুমি বাড়ি যাও। আমি আর তোমার বউ নাই এখন। আমার বিয়া হয়ে গেছে, আমারে যাইতে দাও। বিয়ের কথা শুনে যেন সজীবের মাথায় আগুন ধরে যায়। তার বউয়ের নাকি আবারও বিয়ে হয়ে গেছে, আর নাকি তার নেই। সে রাগী এগিয়ে এসে ইমার দুই গালে চেপে ধরে রাগে হিসফিসিয়ে বলে, আর এইসব কইবে না। ভুইলা যা তোর নতুন বিয়ার কথা, তোরে আমার সাথেই নিয়ে যামু। ইমা অনেক কষ্টে নিজের গাল হতে সজীবের হাত সরায়। এবার রাগ দেখিয়ে বলে, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তোমার কেউ না। আমি তোমার সাথে যাবো না, তুমি একটা জানোয়ার। ইমা যেন এই কথা বলে আরো ভুল করে ফেলেছে। সজীবের রাগের সীমা পার হয়ে যায়। ইমাকে কাঁধে তুলে সামনে নির্জীব থাকা বাড়িটাতে নিয়ে যায়। যেই বাড়িতে এখন কেউ থাকে না, সম্পূর্ণ খালি পড়ে আছে, অথচ একসময় এক ছোট্ট মেয়ের হাসিতে বাড়িটা মেতে থাকতো। মাকে নিয়ে তার ছোট্ট একটা সংসার ছিল। বাবা আসতো মাঝে মাঝে তাদের সাথে আনন্দ করতে, বেতন দিয়ে আবার চলে যেত। অথচ এখন বাবা মা চলে যাওয়ার পর থেকে বাড়িটা একদমই খালি পড়ে আছে। ইমা এখানে থাকাকালীন দিনের অনেকটা সময় এই বাড়িতে আসতো। মায়ের মতো করেই সব জিনিস গুছিয়ে রাখতো, আবার কিছু সময় কাটিয়ে চলে যেত চাচার বাড়ি।
সে যদি একা থাকতে পারতো তাহলে হয়তো এই বাড়িটাতে খালি পড়ে থাকতো না। কিন্তু তার চিন্তা ভাবনা সুন্দর হলেও যে এখনকার কিছু মানুষ অনেক খারাপ। একাকী তাকে পেলে ছাড়তো না। তাই তো চাচার সাথে যেতে বাধ্য হয়েছিল সে। আর এখন এই স্মৃতি বিজড়িত বাড়িটাই কি তার করুণ স্মৃতির কারণ হবে? ইমা অনেক, অনেক চেষ্টা করেও সজীবের হাত থেকে বাঁচতে পারে না। সজীব তাকে কাঁধে করে এনে তারই বাবার বাড়িতে এনে ফেলে দেয়। তুই আমার না হইলে তোরে আমি কারো হইতে দিব না। হয় তুই আমার লগেই থাকবি নয়তো। ইমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এই সেম কথাগুলো সজীব যদি আরো কয়েকটা মাস আগে বলতো, ইমা হয়তো সব মেনে নিত। কিন্তু সজীব তো এমন না যে বিয়ে করা বউয়ের উপর অত্যাচার করতে পারে। সে কখনো ভালো মানুষ হতে পারে না। সজীব, আমারে যাইতে দে, আমি আর এইসব মানতে পারবো না। তুমি আমারে অনেক কষ্ট দিছো, আর কষ্ট দিও না। হ্যাঁ রে, জামাইয়ে ধরলেই বুঝি কষ্ট হয়? তোর নতুন জামাই তোরে ধরে নাই? আমিও তো তোর জামাই, আমারে এইভাবে বলিস না। কিন্তু ইমা মানে না। সে সজীব থেকে যত পারছে দূরে থাকার চেষ্টা করছে। আর ভাবছে কেউ কি তাকে বাঁচাতে আসবে না? রুদ্র কি আসবে না? ভালো না বাসুক, অন্তত সম্পর্কের দোহাই দিয়ে সে তাকে বাঁচিয়ে নিয়ে যাক। এই সজীব নামক জানোয়ারের সামনে আর পড়তে চায় না সে। চোখের সামনে শুধু রুদ্রর চেহারাটাই ভাসছে তার। শুধু আল্লাহর কাছে চাইছে এইবারের মতো যেন রুদ্র তাকে বাঁচিয়ে নেয়। তবে সারা জীবন সে রুদ্রর পায়ের কাছেই পড়ে থাকবে। কোনো অভিমান, অভিযোগ করবে না। শুধু সকল কথা মেনে চলবে। অপরদিকে সোহেল ইসলাম মন্তব্য সকল জায়গায় ইমার খোঁজ করেন। যেহেতু লোক জানাজানি হলে ইমারই ক্ষতি, তাই জোরে ডাক দিতেও পারছে না। এর মাঝে তারা সজীবের বাড়িতেও খুঁজে এসেছেন, কিন্তু বাড়ি তো বেশি দূরে নয়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন সজীবকে কেউ দেখেনি এখনো। শুধু শুনেছেন সে পালিয়েছে। সজীবের মা নেই, শুধু অসুস্থ বাবা আছেন। সেও বিছানায় পড়া। সেই বাড়িতে ইমার কাছের বলতে জমিলা কাকি আছেন। তিনি সেই বৃদ্ধের দেখাশোনা করেন নিজের বাবার মতো। ইমা যতদিন সেই বাড়িতে ছিল, সজীবের অত্যাচার থেকে তিনি রক্ষা করেছেন। সোহেল ইসলাম শুধু জমিলাকে জানিয়ে গেছেন ইমার কথা। তিনি বলেছেন, ইমা এইখানে আইলে আমি আগলে রাখুম, আপনারা অন্য জায়গায় দেখেন, আমি তো আব্বারে রাইখা যাইতে পারতাছি না। রুদ্রর এতক্ষণে পাগল পাগল অবস্থা। গ্রামে এসে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে রুদ্র জানলে কখনই আসতো না। ইমা যদি সজীবের সামনে পড়ে যায় সেটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তো দেখেছে ইমার শরীরে আঘাতগুলো। ইমার কোমরের দিকে থাকা গভীর আঘাতটা দেখে সে শিউরে উঠেছিল। যেটা এই ৬ মাস আগেও দাগ রয়ে গেছে। ইমার ঘুমন্ত অবস্থায় সেখানে সে আলতো করে ছুঁয়েও দিয়েছিল। মেয়েটা বুঝি অনেক কষ্ট পেয়েছিল তখন। হঠাৎ রুদ্র বলে, চাচা, এরা তো শুধু আপনাদের বাড়ি, তাই তো? ইমার বাবার বাড়ি তো খালি পড়ে আছিল বলেছিলেন। সেখানে যায়নি তো ইমা? সোহেল ইসলামের টনক নড়ে। আসলেই তো ইমা তো আগে প্রায় সেখানে যেত। আজও কি গিয়েছে নাকি? আরে, এটা তো আমার মাথাতেই ছিল না। আসো বাবা, ওই দিকেই যাই। ইমার বাবার বাড়ি তার চাচার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ইমার দাদা থাকতে পুরাতন বাড়ি রেখে নতুন করে একটু দূরে আবার বাড়ি বানানো হয়েছিল। তবে উনি মারা যাওয়ার পর ইমার বাবা ছোট ভাইকে নতুন বাড়িতে থাকতে দিয়ে নিজে পুরাতন বাড়িটাতেই সাজিয়ে নিয়েছিলেন। এখানে ইমার মা নিজের মতো সবকিছু গুছিয়ে নিয়েছিলেন। তাই এসব নিয়ে দুই ভাইয়ের মধ্যে কখনো ঝামেলা হয়নি। বরং সোহেল ইসলাম আনন্দের সহিত ভাইয়ের কথা মেনে নিয়েছিলেন। সেই বাড়িটা বর্তমানে খালি পড়ে আছে বলে সেখানে আশেপাশে কোনো বাড়ি নেই। সবাই রাস্তার দিকে বাড়ি বানানো শুরু করেছে। তাই ভিতরের দিকটা খালিই পড়ে আছে। সেই বাড়ির কাছাকাছি যেতেই তারা ইমার কণ্ঠস্বর শুনতে পায়। রুদ্র সাথে সাথে দৌড়ে ভিতরে যায়। গিয়েই দেখে একটা ছেলে ইমার সাথে জোর জবরদস্তি করতে চাচ্ছে। রুদ্র মাথার তার ছিঁড়ে যায়। সে দৌড়ে গিয়ে আগে ইমার উপর থেকে ছেলেটাকে টেনে হিঁচড়ে সরিয়ে ক্রমাগত মারতে থাকে। অপরদিকে ইমা কুঁকড়ে বসে আছে। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। শুধু আবছা আলোয় খেয়াল করে কেউ একজন তাকে বাঁচাতে এসেছে। সে সজীবকে তার থেকে সরিয়ে নিয়ে তাকে বাঁচিয়েছে। এরই মাঝে হঠাৎ এতটা সে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। সোহেল ইসলাম ইমার দিকে তাকিয়ে যা বুঝতে পারেন তেমন কিছুই হয়নি। তারা সঠিক সময়ে এসেছেন। সেটা ইমার ড্রেস দেখে বোঝাই যাচ্ছে। ইতিমধ্যে সজীবের অবস্থা খারাপ। রুদ্রর কয়েকটা ঘুষি খেয়ে সে আধমরা হয়ে গেছে। কিছুক্ষণের মাঝে নড়াচড়া বন্ধ হয়ে গেলে নাকে হাত দিয়ে দেখে বেঁচে আছে। শালা অজ্ঞান হয়ে গেছে। তখন সোহেল ইসলাম রুদ্রকে থামিয়ে বলেন ইমার কাছে যেতে, বাকিটা তিনি সামলে নিবেন। এখান থেকে পুলিশ স্টেশন কাছেই আছে, আর কোনো সমস্যা হবে না।
রুদ্রর এতক্ষণে হুঁশ ফিরে এসে তাড়াতাড়ি গিয়ে ইমাকে জড়িয়ে ধরে, ক্রমাগত ডাকতে ডাকতে ইমার গালে হালকা করে চাপড় দিতে থাকে। একটু সময়ের মাঝেই ইমার জ্ঞান ফিরে আসে। সামনে রুদ্রকে দেখে সে শার্ট খামচে ধরে হু হু করে কান্না করে দেয়। রুদ্র তাকে সান্ত্বনা দিতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিচ্ছু হয়নি মার্সি, আমরা চলে এসেছি তো, আর কান্না করো না, আমি আছি না। ইমার মাথাটা নিজের বুক থেকে তুলে সারা মুখে পরপর কতগুলো চুমু দেয়, তারপর আবারও জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ইমা কান্নায় তোপের মাঝেও সব বলতে চাইলেও রুদ্র থামিয়ে দেয়। এখন বলতে হবে না, পরে শুনবো, শান্ত হও তুমি। ইমা কিছুক্ষণ পর রুদ্রের বুকে শান্ত হয়ে পড়ে থাকে, তবে তার শরীর এখনো কাঁপছে, সেটা রুদ্র অনুভব করতে পারছে। তার হাতের মুঠোয় এখনো রুদ্রর শার্ট খামচে ধরা। রুদ্র আর কোনো কথা ছাড়া পাশে পড়ে থাকা ইমার ওড়নাটা তুলে তার গায়ে জড়িয়ে দিয়ে সোজা কোলে তুলে নেয়। তারপর সোহেল ইসলামের উদ্দেশ্যে বলেন, চাচা পুলিশকে জানিয়েছেন? হ বাবা, তারা আসতেছে, আমি তবে ইমাকে বাড়িতে নিয়ে যাই। আপনি একটু কষ্ট করে এই বাস্টার্ডের নামে কয়েকটা মামলা লিখিয়ে আসবেন, বাকিটা নিয়ে ভাববেন না। ওই বাস্টার্ড যাতে পূর্ণ শাস্তি পায় সেটা আমি নিশ্চিত করব। সোহেল ইসলাম মাথা নাড়তেই রুদ্র ইমাকে নিয়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে পুলিশও চলে এসেছে। সেটা থেকে রুদ্র সোজা বাড়ির পথে রওনা দেয়। এতক্ষণে রাত নেমে এসেছে, তবে চাঁদ বুঝি আজ তাদের পক্ষে ছিল, তাই তো চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। রুদ্র ইমাকে কোলে নিয়ে ভাবছে, এতটা পাতলা কেউ কিভাবে হয়, কোলে নিয়ে কোনো রকম কষ্টই হচ্ছে না। একে তো সে সারা জীবন এভাবে কোলে করেই রাখতে পারবে। রুদ্র বাড়িতে এসে ইমাকে সোজা তার রুমে নিয়ে যায়। শেফালি খাতুন সাথে সাথে দৌড়ে আসেন, সাথে মেহের আর রিধিও। ইমাকে শুইয়ে দিতে শেফালি বেগম বলেন, কি হয়েছে ওর, কই পাইছো ওরে? রুদ্র তাদের জানায়, ও ঘুমিয়ে গিয়েছে, সমস্যা নেই কোনো, ঠিক আছে এখন। ওদের বাড়িতে গিয়েছিল। তবে ইমার ক্লান্ত চেহারা দেখে শেফালি বেগম বুঝেন নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। রুদ্র হয়তো তাদের জানাতে চাচ্ছে না, তাছাড়া বাচ্চারাও আছে এখানে। রুদ্রকে উপেক্ষা করে শেফালি বেগম ইমার কাছে এগিয়ে যায়। এবার লাইটের আলোয় দেখে ইমার কপালে আঘাতের চিহ্ন, তাছাড়া জামার একপাশে রক্ত দেখে চমকে যায়। তবে রক্তের উৎস খুঁজতে গিয়ে ইমার হাতের তালুতে আঘাত দেখে। এতে তো নিশ্চিত অন্য কিছু হয়েছে, কারণ বাড়িতে বসে কিছু কাটাকাটি করলে হাতের আঙ্গুলের কাটার কথা, তালুতে না। রুদ্রর দিকে তাকিয়ে দেখে রুদ্র ফোনে কারোর সাথে কথা বলছে। দেখে তো মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা, অথচ এখানে বউ আঘাত পেয়ে বসে আছে, সেদিকে খবর নেই। ওনার বেশ রাগ হয় রুদ্রর উপর, অথচ তিনি তো জানেন না তাদের মেয়েকে রুদ্র কত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে। রিয়াজুল হক বাসায় আসেছিলেন, তখন ফোন আসতেই তিনি কথা বলে বেশ টেনশনে পড়ে যান। স্বামীর টেনশন মিশ্রিত চেহারা দেখে সামিনা বেগম ভয় পেয়ে যান। ছেলে মেয়ে বাড়ির বাহিরে, তিনি ভয় পেয়ে যান। রিয়াজুল হক ফোন রাখতেই তিনি বলেন, কি হয়েছে, আপনাকে এমন লাগছে কেন? আমার ছেলে মেয়ে, রুদ্রই ফোন দিয়েছিল, ওরা ঠিক আছে, তবে ইমার কি হয়েছে? ইমার অসুস্থ? তাহলে নিয়ে চলে আসতে বলো, ওখানে আর থাকতে হবে না। স্ত্রীকে ইমার জন্য টেনশন করতে দেখে রিয়াজুল হকের কেন যেন ভালো লাগে। অন্তত মেয়েটার জন্য চিন্তা তো করছে। তিনি একটা শ্বাস ফেলে বলেন, আপাতত সবই ঠিক আছে, ওদের কালকেই চলে আসতে বলেছি, আর এখন আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবেন এখন? শফিকুলের কাছে। উনি তো পুলিশে আছেন, ওনাকে কি দরকার? এই, আপনি কিছু লোক আছেন আমার থেকে। আচ্ছা বাবা, বলছি শোনো। ইমার প্রাক্তন স্বামী নেশা করত, আরো খারাপ দিক আছে। সেদিন রাতে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। সে আজকে ইমার উপর অ্যাটাক করতে এসেছিল। সামেরা বেগম আঁতকে ওঠেন। উনি যতই বলুক ইমাকে মানেননি, তবুও তো বাচ্চা মেয়ে, মা হিসেবে অনেক টেনশন হয় ওনারও। মা হয়ে মেয়ের খারাপ শুনতে পারবেন না তো। স্ত্রীকে সামলাতে রিয়াজুল হক বলেন, এখন সব ঠিক আছে। তোমার ছেলে গিয়ে ওই বেয়াদবটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। এখন থানার বিষয়টা নিয়ে আমাকে সামলাতে বলল। পেয়েছো তো বাপকে, নিজে না পারলে বাপকে ধরিয়ে দিবে। তোমার ছেলে আমাকে জ্বালিয়ে মারলো। ছেলের ব্যাপারে এমন কথা শুনে সামিনা বেগম রেগে যান। ওনার ছেলে কি বড় হয়েছে নাকি? এখনো তো ছোটই, পড়াশোনা করছে মাত্র। তাছাড়া বাবা থাকতে ছেলের এত টেনশনের কি আছে? এই, তোমার কি মনে হয় আমার ছেলে পারবে না? নিজের বউয়ের জন্য সর্বোচ্চটা করতে পারবে। লাগলে লাগবে না তোমার কিচ্ছু করতে। রিয়াজুল হক হেসে ফেলেন। বউয়ের নাক একটু টেনে দিয়ে বলেন, রেগে গেলে তোমার তুমি করে বলাটা গেল না। আচ্ছা, তোমার ছেলেকে আর কিছুই বলবো না। বাবা যখন হয়েছি, ছেলের বিপদ তো সামলাতেই হবে। যাই হোক, থাকো তুমি, আমি শফিকুলের সাথে কথা বলে চলে আসবো। হুম, তাড়াতাড়ি আসবেন। শফিকুল ইসলাম রিয়াজুল হকের বন্ধু হন।
তিনি পুলিশে চাকরি করেন, যেহেতু শহর একটাই তাই অন্তত ইমাদের এলাকায় পুলিশের সাথে কথা বলে হলেও ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন, তাই তো যাচ্ছেন। ছেলের সংসারে নিশ্চয়তা দেওয়ার প্রচেষ্টাই নয়তো ছেলে তার টেনশনই থাকবে বউয়ের প্রাক্তনকে নিয়ে। বেশ অনেকক্ষণ ধরে বাবার সাথে কথা বলে রুদ্র রুমে আসে। রুমের ভেতর নেটের সমস্যা থাকায় তাকে বাইরে যেতে হয়েছিল। ভেতরে এসে দেখে শেফালী বেগম ইমার হাতে আর কপালে মলম লাগিয়ে দিচ্ছেন। রুদ্র হয়তো ইমার আঘাতগুলো আগে খেয়ালই করেনি, এবার দেখে নিজের শার্টের দিকে তাকায়, দেখে অফ হোয়াইট শার্টের বোতামের দিকে রক্ত লেগে আছে। কেন যেন তার বিরক্ত লাগে না। তার মনে পড়ে এবার ইমার অজ্ঞান হওয়ার পর সে ভয় পায়নি, সহজেই সামলে নিতে পেরেছে। এবার রুদ্র একটু গলা খাকারি দিয়ে চাচির মনোযোগ আকর্ষণ করে শেফালী বেগম তাকাতে সে বলে, চাচি ইমা উঠলে ওকে একটু খাইয়ে দিবেন। এ কথা শোনা মাত্রই শেফালী খাতুন খেকিয়ে ওঠেন। আমাকে বলতেছে কেন? তোমার বউ না, তুমি খাইয়ে দাও গা। মেয়েডা এতটা ব্যথা পাইছে একবারও দেখছো তুমি? এই হাসা কইরা কও তো, মেয়েডা ভালো আছে তো নাকি তোমারও অত্যাচার করো আমার মেয়েডারে? রুদ্র হঠাৎ এমন কথা শুনে ভড়কে যায়। উচ্চস্বরে কথা শুনে পাশের রুম থেকে মেহের আর হৃদয় দৌড়ে আসে। মিহু এসে ভাইকে ভড়কে যেতে দেখে কাছে যায়। শেফালী বেগম বকবক করতে করতে রুম থেকে চলে যান। মায়ের পেছনে হৃদয় যায়। মিহু ভাইয়ের শার্টের হাতা টেনে বলে, কি হয়েছে ভাইয়া? উনি রেগে গেল কেন? রুদ্র ওভাবে উত্তর দেয়, আমিও জানি না। সে সময় ইমার মাথায় হাত দিয়ে উঠে বসতে যায়। রুদ্র তাড়াহুড়ো করে গিয়ে ওকে ধরে বসায়। মেহের হা হয়ে ভাইকে দেখতে থাকে। ভাইকে চিনতেই পারছে না সে। যে ভাই হুটহাট রেগে যায় সে এখনো শান্ত আছে, আবার ইমার এত খেয়াল রাখছে। ঠিক আছো তুমি? ইমা হাত দিয়ে বিছানায় ভর দিতে গেলে ব্যথায় শব্দ করে ওঠে। রুদ্র ওর হাত নিজের হাতে নিয়ে দেখে চাচি শুধু মলম লাগিয়ে দিয়ে চলে গেছেন, অথচ আঘাতটা একটু গভীর। রুদ্রর ব্যাগে সবসময় টুকটাক আঘাতের জন্য ব্যান্ডেজ, ওষুধ থাকে। তাই সে দাঁড়িয়ে থাকা মেহেরকে বলে, মেহু, আমার ব্যাগ থেকে ব্যান্ডেজটা বের করে আন। ওষুধ লাগিয়েছে, ব্যান্ডেজ করেনি, এখনই রক্ত বেরিয়ে যাবে। অর্ধেক সেবা করে আবার আমায় বলে আমি অত্যাচার করি নাকি। মেহের গিয়ে ব্যান্ডেজ এনে দিতে রুদ্র ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিতে থাকে। ইমার তখন এসবের খেয়ালই নেই। সে অপর হাতে মাথায় খামচে ধরে রুদ্রর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে। এটা আমার ইমার একটা সমস্যা, তার মাথা ব্যথা শুরু হলে সহজে কমে না। শেফালী বেগম হাতে করে এক টুকরা পরিষ্কার কাপড় নিয়ে আসে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, তবে এসে রুদ্রকে ব্যান্ডেজ করতে দেখে ভ্রু কুঁচকে তাকান। এখন কি রুদ্র ভান করছে নাকি সত্যিই সেবা করছে? বেশ সময় পার হলে তারপর সোহেল ইসলাম বাড়িতে আসেন। এসে বউকে সব বলতেই তিনি আঁতকে ওঠেন। শালার পোলাটা এখনো মাইয়াডারে ছাড়ে নাই। এখন নিজের উপর অনেক ঘৃণা হয় ওনার। সেদিন যদি সজীবের সাথে ইমার বিয়ে না দিত তাহলে হয়তো এমন পরিস্থিতি হতো না। তবে তখন পরিস্থিতিটা তাদের পক্ষে ছিল না। সজীব ওই গ্রামেরই ছেলে, দেখতে শুনতে ভালো। তবে ছেলের যে খারাপ অভ্যাস আছে সেটা কারো জানা ছিল না। সজীব অনেক আগেই পড়ালেখা ছেড়ে দেয়, শুনেছিল শহরে নাকি কিসের চাকরি নিয়েছে, সেখানেই থাকতো। ইমা যখন ক্লাস 10-এ ওঠে তখন গ্রামে আসে ছেলে। ইমা দেখতে বেশ সুন্দরী, তাই তার পিছু পড়ে যায়। স্কুলে যেতে আসতে পেছনে পেছনে আসতো। গ্রামের অনেকেরই চোখের ব্যাপারটা পড়ে যায়। স্বভাবতই মনে করতো মেয়েও হয়তো ইঙ্গিত দিয়েছে তাই পিছু নিয়েছে, অথচ তারা জানতো না ইমা কেমন ভয়ে থাকতো এসব নিয়ে। সবসময় এড়িয়ে চলতো। এরই মাঝে একদিন তাকে রাস্তায় আটকায়, প্রেমের প্রস্তাব দেয়। ইমা কিছু না বলে চলে এসেছিল। এসে চাচিকে জানিয়েও ছিল, তিনি পাত্তা দেননি। ভেবেছেন হয়তো কেউ মজা করেছে, অথচ সব ধীরে ধীরে অতিরিক্ত হয়ে যায়। শেফালী বেগমের বোনের বাড়ির কাছেই। সেদিন তিনি বোনের বাড়িতে কি কাজে গিয়েছিলেন। বাড়িতে ইমা আর হৃদি ছিল। সোহেল ইসলাম একটু রাত করে বাসায় আসতেন। সেদিন সুযোগ পেয়ে সজীব বাড়িতে এসে উঠে ইমার সাথে জোর জবরদস্তি। এক পর্যায়ে ইমা চিৎকার করে উঠলে পাশের বাড়ির সেই বয়স্ক মহিলা শুনে ফেলেন। বেচারি হৃদি তখন ঘুমেছিল বলে কিছুই টের পায়নি। সেই মহিলা এসে একটা ছেলেকে এই বাড়িতে দেখে অনেক খারাপ কথা বলতে থাকে। আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। যেহেতু কেউ কিছুই জানতো না তাই সবাই উল্টোপাল্টা ভাবছিল। এর মাঝে সজীব জানায় তারা নাকি একে অপরকে ভালোবাসতো। ইমাই নাকি তাকে ডেকেছে। যেহেতু ইমার পক্ষে কোনো প্রমাণ নেই তাই ইমা বিরোধিতা করতে পারে না। এরই মাঝে সোহেল ইসলাম এসে পড়েন। চাচাকে দেখে ইমা কান্না করে চাচাকে জড়িয়ে ধরেছিলেন। ভাইঝিকে তিনি নিজের মেয়ের মতোই দেখতেন। মেয়ের কান্না দেখে তিনি টেনশনে পড়ে যান। তখন সবার কথা শুনে তিনি চমকে যান। অনেক বোঝানোর চেষ্টা করেন সবাইকে, তবে সবাই বুঝতে নারাজ। এরই মাঝে সেই মহিলাটা বলে, একে দুইটারে বিয়া দিয়া দে, সব নষ্টামি সুইট্টা যাইবো তাইলে। এরই মাঝে শেফালী বেগমকে ফোন করে ডেকে আনা হয়েছে। ওনারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। তবে
তবে সবার কথায় বিয়ে দিতে হয়েছে, কারণ বাসায় আরো একটা মেয়ে আছে তার। পরে নয়তো নিজের মেয়ের বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তবে ভাবতে পারেনি তাদের সেই ভুলে মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল। সেদিন ইমা অনেক কান্না করে বলেছিল তার কোনো দোষ নেই, তবুও কিছুই করার ছিল না। এসব মনে পড়লে শেফালী বেগমের অনেক খারাপ লাগে। বারবার মনে হয় কেন তিনি ছোট মেয়ে দুইটাকে রেখে গেলেন। আজ ইমার জায়গায় নিজের মেয়ে থাকলে কেমন হতো। দুইটা মেয়েই তো ছোট। আর সোহেল ইসলাম ভাবেন সেদিন ওনার রাতে বাইরে যাওয়াটাই ঠিক হয়নি। তবে মুরগির খামারে সেদিন বাচ্চা মুরগি দেওয়ার কথা ছিল, সেজন্যই সেদিন যেতে হয়েছিল। সবাই ছিল পরিস্থিতির শিকার। ইমার মাথা যন্ত্রণা একটু কমলে সে চুপচাপ বসে থাকে। নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে, খালি মনে হচ্ছে তার পাশে বসে থাকা লোকটা কি তাকে ভুল বুঝবে। বিয়ের পরও অতীতটা আবার ফিরে আসলো। তবে অবাক হয় তখন যখন চাচি এসে খাবারের প্লেট দিতেই রুদ্র নিজে তাকে খাবার খাইয়ে দিতে যায়। সে টলমলে চোখ নিয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি খাও, নয়তো তোমার চাচি এসে আমাকে বকবে। ইমা মুখ খুলে খাবারটা মুখে নিতেই তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়। রুদ্র দক্ষ হাতে ইমাকে খাইয়ে দেয়। তার তো এসবে অভ্যাস আছে। মাকে যে অনেকবারই সে নিজে খাইয়ে দিয়েছে। হৃদি উকি দিয়ে দেখেছিল রুদ্র ইমাকে খাইয়ে দিচ্ছে দেখে সে অবাক হয়। মায়ের কাছে গিয়ে বলে, আম্মা জানো, দুলাভাই কি সুন্দর করে আপারে খাইয়া দিতেছে। আমি তো ভাবছিলাম পাইতো না। মেহের তাদের সামনে এসে হেসে বলে, ভাইয়া পারবে না বলছো? ভাইয়া তো খাইয়ে দেওয়ার এক্সপার্ট। মাকে কতবার খাইয়ে দিয়েছে, আমাকেও খাইয়ে দেয় মাঝে মাঝে। তোমার আম্মারে খাওয়াইয়া দেয়? হ্যাঁ, তো আমি ছোট থেকেই দেখেছি আম্মু কখনো একটু অসুস্থ হলে ভাইয়া খাইয়ে দিত। রিধির কাছে অবাক লাগে বিষয়টা। ছেলে মাকে খাইয়ে দেয়, অথচ মায়েরাই তো সন্তানকে খাইয়ে দেয়। তবে শেফালী বেগম ভাবেন, যে ছেলে মায়ের এমন সেবা করতে পারে সে নিশ্চয় বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। তবে তিনি তখন বেশি বলে ফেলেছেন। তখনের কথা মনে পড়তে লজ্জা লাগে ওনার। না বুঝে মেয়ের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন তিনি। অপরদিকে ইমার খাবার শেষ হতেই সেই প্লেটেই রুদ্র খাবার খেয়ে নেয়। ইমা দেখেও কিছু বলে না, শুধু নিঃশব্দে তার চোখ থেকে অঝরে পানিধারা বয়ে যাচ্ছিল। রুদ্র যেন সেসবের পরোয়াই করছিল না। নিজের মতো খাওয়া শেষ করে শোবার সময় হলে রুদ্র স্বাভাবিকভাবেই বলে, মার্সি, ঝাড়ু কোথায়? এত ময়লা বিছানায় ঝাড়তে হবে। ইমা ঝাড়ু দিতেই রুদ্র নিজেই বিছানা গুছিয়ে নিজেও শোয়, ইমাকেও শুয়ে পড়তে বলে। এমন ব্যবহার করছে যেন সব স্বাভাবিক। ইমার মাথা থেকে সন্ধ্যার সব কথা উবে গেছে। এখন শুধু মাথায় ঘুরছে রুদ্রর ব্যবহারের কথা। এত স্বাভাবিক কেন সে? এটাই তো বেশি ভয়ের লাগছে ইমার কাছে। এমনকি শোয়ার পরে রুদ্র ঘুরে এসে তার কোমরে হাত রেখে শোয়। এতে ইমার সারা শরীর শিউরে ওঠে। আগে তো কখনো এমন মনে হয়নি, বরং সজীবের আশেপাশে থাকলে সে আরো ভয়ে কুঁকড়ে থাকতো। আগের কথা মনে পড়তেই সে নিজের কোমরে থাকা রুদ্রর হাত শক্ত করে ধরে রাখে। এই হাতটাই তো তার বিশ্বাসের বস্তু। আজকের পর থেকে সে নিশ্চিত হয়ে যায় তার জন্য এই লোকটা কতটা বিশ্বাসের। ইমা নিজের অজান্তেই রুদ্রর আঙুলের ভাঁজে নিজের আঙুল গুজে দিয়ে শান্তিতে ঘুমায়। এই বাড়িতে যে তার আর কোনো টেনশন নেই, কারণ তার পাশে যে রুদ্র শুয়ে আছে, তার স্বামী।